আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শারমিন আক্তার। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিনিয়োগকারী ইমরান খানের সাক্ষাৎ, বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ। দুর্গাপূজার মহাসপ্তমী আজ পূজা মণ্ডপগুলোতে চণ্ডী ও মন্ত্রপাঠের আয়োজন। চট্টগ্রামে পূজার নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর 24 ঘণ্টা টহল। ফ্যাসিবাদে দোসরদের ইন্ধনে পাহাড়ে অস্থিরতা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনের দমনে সারা দেশে গুলি করা হয়েছিল 3 লাখেরও বেশি। শুধু ঢাকাতেই গুলি ছোড়া হয় 95,000-এর অধিক, জানালেন প্রসিকিউটর। সিইসির সাথে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাক্ষাৎ, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের। মা ইলিশ রক্ষায় 4 থেকে 25 অক্টোবর 22 দিন ইলিশ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ, চলবে অভিযান, জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। গাজায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত, আবারও বড় ধরনের হামলার শিকার আল শিফা হাসপাতাল, আটকা পড়েছে রোগীসহ 90 জনের বেশি। এবং পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে এশিয়া কাপে শিরোপা জিতল ভারত। দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিনিয়োগকারী ও স্ন্যাপচ্যাটের সাবেক প্রধান প্রকৌশলগত কর্মকর্তা ইমরান খান। নিউ ইয়র্কের স্থানীয় সময় শনিবার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ইমরান খান বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে দ্রুত বর্ধনশীল ফিনটেক, স্বাস্থ্যসেবা ও সামাজিক ব্যবসা খাতে বিনিয়োগের আহ্বান জানান। জেপি মর্গান ও ক্রেডিট সুইসে বিনিয়োগ ব্যাংকার হিসেবে কর্মজীবন শুরু করা ইমরান খান আলিবাবার রেকর্ড ভাঙা আইপিওতে গুরুত্বপূর্ণ ভূমিকার মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পান। পরবর্তীকালে স্ন্যাপচ্যাটের সিএসও হিসেবে কয়েক মাসের মধ্যে কোম্পানির মূল শূন্য থেকে 728 মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করেন। তিনি বিশেষভাবে ফিনটেক খাতে দ্রুত বিকাশ নিয়ে আশা প্রকাশ করেন এবং বিনিয়োগের আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাদেশ একটি ফ্রন্টিয়ার মার্কেট, এখানে ফিনটেক খাতে প্রবৃদ্ধির সম্ভাবনা বিপুল। প্রফেসর ইউনূস ইমরান খানকে শিগগিরই বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং বিনিয়োগ সম্ভাবনা নিজ চোখে দেখতে বলেন। জবাবে ইমরান খান আগামী মাসগুলোতে বাংলাদেশ সফরের পরিকল্পনার কথা জানান। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের শীর্ষ বিনিয়োগকারীদের প্রতি তাদের মোট বিনিয়োগের 1% সামাজিক ব্যবসায় ব্যয় করার অথবা সমমনাদের অংশগ্রহণে একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের প্রস্তাব দেন। ইমরান খান এই প্রস্তাবকে স্বাগত জানান এবং এতে ভবিষ্যতে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। সারা দেশে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চলছে শারদীয় দুর্গাপূজা। এবার চট্টগ্রাম নগরীতে 292টি পূজা মণ্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। পূজায় যে কোনো ধরনের সহিংসতা ও নাশকতা এড়াতে জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। 3 শিফটে 24 ঘণ্টা টহল দিচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ জানিয়েছেন সনাতন ধর্মের নেতারা। বিস্তারিত আমজাদ হোসেনের প্রতিবেদনে। চণ্ডী ও মন্ত্রপাঠ, দেবী দর্শন, ভক্তদের অঞ্জলি প্রদান আর প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। চলে দিনব্যাপী পূজা অর্চনা। আমরা সংকল্পর মাধ্যমে আমাদের শুভ সপ্তমী পুজো আরম্ভ হয়েছে। এই পুজোতে আমরা অঞ্জলি প্রদানের মাধ্যমে আমাদের সপ্তমী পূজা শেষ করব। চট্টগ্রাম নগরীর জে.এম. সেন হল প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরীর আয়োজনে চলছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সপ্তমীতে পূজা অর্চনা ও দেবী দর্শনে সকাল থেকেই আসতে থাকেন ভক্ত ও অনুরাগীরা।
দেবীর কাছে নিবেদন করেন তাদের আরাধনা। প্রার্থনা হলো সুস্থ শরীর যাতে থাকি, জগতের সকল প্রাণী যাতে সুখী হয়। দশের এবং হাজবেন্ডের আত্মীয় স্বজন সবার পাড়া পড়শি সবার জন্য শুভকামনা করতেছি। আচ্ছা, সকালটা আজকে ওই যে আমার হাজবেন্ড সংকল্প করছে, তো এরপর অঞ্জলিটা হবে, রাত্রে ঘুরতে যাব। দেবী দুর্গার কাছে প্রার্থনা হচ্ছে আমরা যাতে সবাই খুব আনন্দ করতে পারি, তারপর সুশৃঙ্খলভাবে যাতে আমাদের পূজাগুলো উদযাপিত হয়। এই তো বাচ্চাদেরকে নিয়ে ঘুরবো, আনন্দ করবো, ওরা যা যা খেতে চাই খাওয়াবো। মণ্ডপ প্রাঙ্গণে এদিন আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৭-এর অধিনায়ক। পরে ব্রিফিংয়ে তিনি জানান, দুর্গাপূজায় যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় মাঠে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, জোরদার করা হয়েছে মনিটরিং। ২ সপ্তাহ আগে থেকেই আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম এবং টহল কার্যক্রম শুরু করেছি। বিশেষত যেখানে প্রতিমাগুলো তৈরি করা হচ্ছিল এই জায়গাগুলোতে আমাদের মনিটরিং বৃদ্ধি করে হয়েছিল এবং অদ্যাবধি চট্টগ্রাম, ফেনী, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই এলাকাগুলোতে পূজা সম্পর্কিত বা প্রতিমার বিষয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রত্যেকটা পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করা হয়েছে। টহল কার্যক্রম অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমাদেরও পর্যাপ্ত পরিমাণ টহল রয়েছে। অ্যাট এ টাইম 16টা করে টহল আমাদের বাইরে থাকছে এবং রোটেশন করে 348টা টহল কাজ করছে। তো আমরা আশা করছি যে এই পর্যন্ত সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন হয়েছে। আগামী যে 2-3 দিন বাকি আছে ইনশাআল্লাহ সুন্দরভাবে সম্পন্ন হবে। দেশের ভিতরে কিংবা বাংলাদেশের রেপুটেশনকে খারাপ করার জন্য চেষ্টা করছে এই ধরনের ব্যক্তি বা দল কিংবা জনগোষ্ঠী এ ধরনের চেষ্টা করতে পারে এবং সেই চেষ্টাটা আসলে যে কোনো জায়গায় হতে পারে। তো এটার জন্য স্পেসিফিকভাবে কোনো মন্দিরকে ঝুঁকিপূর্ণ বলাটা ঠিক হবে না। তো এটা যে কোনো জায়গায় হতে পারে, এজন্য আমাদের সকল পূজা কমিটির সাথে সমন্বয় আছে, ভলেন্টিয়ারদের সাথে সমন্বয় আছে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথেও সমন্বয় আছে। এ সময় চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি আইন শৃঙ্খলা ব্যবস্থায় সন্তোষ জানান। বলেন, মণ্ডপগুলোতে যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তারা নিজেরাও সচেষ্ট রয়েছেন। বিভিন্ন আইন শৃঙ্খলা যারা পুলিশ প্রশাসন, র্যাব, সেনাবাহিনী, বিজিবি, নৌ পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে এবং তাদের সাথে আমরা মত বিনিময় করেছি। সেখানে তাদেরকে আমরা আইন শৃঙ্খলার যে ঘাটতিগুলো আছে তাদেরকে আমরা বলেছি সেগুলো পূরণ করার জন্য। ওনারা গত 1 মাস যাবৎ এই পুজো নিয়ে তারা কাজ করছেন। বিশেষ করে প্রতিমা তৈরি থেকে আমাদের বিসর্জন পর্যন্ত তারা সম্পূর্ণভাবে মাঠে থাকবেন বলে বলেছেন এবং আজ পর্যন্ত তারা মাঠে আছেন। আইন শৃঙ্খলা এখনও পর্যন্ত ভালো আছে। আগামীকাল দুর্গাপূজার মহা অষ্টমী, 1 অক্টোবর মহানবমী এবং 2 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে শারদীয় দুর্গা উৎসবের। আমজাদ হোসেন, বিটিভি নিউজ, চট্টগ্রাম। দুর্গাপূজার মহাসপ্তমীতে চট্টগ্রামের মীরসরাই উপজেলার খৈয়াছড়া শ্রী শ্রী কালীমাতা বিগ্রহ মন্দির, শ্রী শ্রী মহামায়া মন্দির, রামলোচন মহাজন বাড়ি, মীরসরাই কেন্দ্রীয় জগদীশ্বরী কালীবাড়ি সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। পরিদর্শনকালে তিনি সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন এবং পূজা কমিটির নেতৃবৃন্দ ও পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সহ সভাপতি বিপুল কান্তি দত্ত, যুগ্ম সাধারণ বিশ্বজিৎ পালিত, সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন কান্তি মোহরি সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিমুল দে, মীরসরাই উপজেলা সাধারণ সম্পাদক মোহন দে সহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পূজা অর্চনার সাথে যুক্ত আছে, সবার মধ্যে আনন্দ দেখে আমার নিজেরই অত্যন্ত ভালো লাগছে, খুবই খুশি আমি। এই ধারা আমরা অব্যাহত রাখি, সবাই মিলে একজোট হয়ে আমাদের আনন্দ বেদনা যা কিছু আছে আমরা সম্মিলিতভাবে ভাগাভাগি করি, যে আমরা যেন এক হয়ে সবাই থাকতে পারি। এই দেশে আমাদের যেন সুখ সমৃদ্ধি যা আসবে আমরা যেন সবাই মিলে ভাগাভাগি করে সেটা আমরা নিতে পারি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে বাংলাদেশ নৌবাহিনীর মোতায়েনকৃত কন্টিনজেন্ট নিয়মিত টহল কার্যক্রম ও সমন্বিতভাবে নিরাপত্তা প্রদান করছে। এরই অংশ হিসেবে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মইনুল হাসান একতা গোষ্ঠী সার্বজনীন
পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এই সময় তিনি প্রধান পুরোহিত, পূজা আয়োজক কমিটি, সনাতন ধর্মাবলম্বী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে তিনি মাঠ পর্যায়ে প্রস্তুতি, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন বাহিনীর সমন্বিত কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এই সময় তিনি পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং যৌথ নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার নির্দেশনা দেন। দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী চট্টগ্রাম, টেকনাফ, কক্সবাজার, সেন্ট মার্টিন, সন্দ্বীপ, হাতিয়া, মহেশখালী, কুতুবদিয়া, বরগুনা, ভোলা, খুলনা, বাগেরহাট, উপকূলীয় বিভিন্ন অঞ্চল সহ দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নিরাপত্তা জোরদার করেছে। ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে পাহাড়ে অস্থিরতা সৃষ্টি হচ্ছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজ রমনায় 5টি থানার আধুনিক ভবন নির্মাণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। এই সময় চলমান শারদীয় দুর্গোৎসবে কেউ যাতে নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মোহাম্মদুল্লাহর ক্যামেরায় বিস্তারিত মেজবা শিমুলের রিপোর্টে। রাজধানীর 5টি থানার নতুন ভবনের নাম ফলক উন্মোচন অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমকে বলেন, ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে পার্বত্য এলাকায় সহিংসতার সৃষ্টি হয়েছে, তবে সর্বোচ্চ ধৈর্য আর প্রচেষ্টার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে, তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। আসন্ন দুর্গাপূজায় যাতে কেউ সহিংসতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 24শে পরাজিত শক্তি চায় না দেশে শান্তি বিরাজ করুক, তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই উৎসবের সময় যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে, রাস্তাঘাট যেন বন্ধ না করে এবং এই পূজাটা যেন নির্বিঘ্নভাবে উদযাপন করতে পারে, এই ধরনের সবাই আমি বলবো সাহায্য সহযোগিতা করার জন্য। এর আগে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মানব পাচার বিষয়ক এক অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। মেজবা শিমুল, বিটিভি নিউজ। পার্বত্য অঞ্চলের সকল জাতি গোষ্ঠী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনসাধারণকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। গতকাল এক বিবৃতিতে আইএসপিআর জানায়, গত 19 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত খাগড়াছড়ি ও গুইমারা এলাকার পরিস্থিতি বিশ্লেষণে স্পষ্ট হয়েছে এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। সেনাবাহিনী এই অঞ্চলের অখণ্ডতা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। সেনাবাহিনী জানায়, ইউপিডিএফ ও সহযোগী সংগঠন পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীলতা ভঙ্গ করার জন্য নারীদের ও স্কুল ছাত্রীদের নাশকতামূলক কর্মকাণ্ডে বাধ্য করছে। বহিরাগত সশস্ত্র দুষ্কৃতিকারীদের পার্বত্য অঞ্চলে আনার চেষ্টা চলছে। রোববার বিকেলে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ন বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ একটি যাত্রীবাহী বাস থেকে অস্ত্র জব্দ করেছে। আইএসপিআর এর বিবৃতিতে জানানো হয়, গত বছর 19 সেপ্টেম্বর খাগড়াছড়িতে মোটরসাইকেল চালক মামুন হত্যাকাণ্ডের পর থেকে দীঘিনালা ও রাঙামাটিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এবং এর অঙ্গ সংগঠন সমূহ সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, গত 23 সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ির ঝিঙ্গিনালা এলাকায় এক স্কুল ছাত্রীর ধর্ষণের অভিযোগে ইউপিডিএফ এর সন্দেহভাজন সদস্য সয়নশীলকে পরদিন সেনাবাহিনীর সহযোগিতায় গ্রেফতার করা হয়। বর্তমানে আইনি প্রক্রিয়া চলছে, তবে সয়নশীল গ্রেফতার হওয়ার পরও উস্কানি ছড়িয়ে দেওয়া হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমন করতে সারা দেশে গুলি করা হয়েছিল 3 লাখেরও বেশি। শুধু ঢাকা মহানগরীতেই 95,000-এর বেশি গুলি ছোড়া হয় বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মূল তদন্তকারী কর্মকর্তার দ্বিতীয় দিনের সাক্ষ্য প্রদান শেষে সাংবাদিকদের ব্রিফকালে তিনি কথা জানান। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন মঙ্গলবার। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে হাসানুল হক ইনুর বিরুদ্ধে কুষ্টিয়ায় 7 জন হত্যা মামলা সহ 8 মামলায় আসামি 14 অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানির দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল 2।
রিপোর্ট আরফিন মাসুদের। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সোমবার দ্বিতীয় দিনের জবানবন্দি দেন মামলার মূল তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে বেলা ১:১২টায় শুরু হয় এই সাক্ষ্য গ্রহণ। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিদুল হক এনাম চৌধুরী। মামলার ৫৪তম সাক্ষী হিসেবে সর্বশেষ জবানবন্দি দেন মূল তদন্তকারী কর্মকর্তা। মানবতাবিরোধী অপরাধের বিচার কাজের স্বচ্ছতা দেশবাসী সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের কার্যক্রম দ্বিতীয় দিনের মতো টেলিভিশন সহ ট্রাইব্যুনালের ইউটিউব ও ফেসবুক পাতায় সরাসরি সম্প্রচার করা হয়। সাক্ষ্য গ্রহণকালে প্রসিকিউটর মিজানুল ইসলাম ও MH তামিম উপস্থিত ছিলেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন। দ্বিতীয় দিনের সাক্ষ্যে মামলার অভিযোগের নথি, জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদি, পত্রিকার কাটিং, ভিডিও ক্লিপস ও জুলাই শহীদদের তালিকার বিবরণ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। এছাড়াও ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ি থানার সামনে সংঘটিত নৃশংসতার তথ্যচিত্র ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয়। একজন পুলিশ সদস্যকে দেখা যায় থানার সামনে একটি দেহ মাটিতে ছুঁড়ে ফেলতে। গুলির তীব্রতা কমে আসলে বেঁচে যাওয়া ভীত সন্ত্রস্ত হতবিহবল ব্যক্তিরা একটি সরু গলিতে আহত ও মৃতদের সাহায্য করতে শুরু করে। এই ভিডিওগুলোর প্রত্যেকটি মেটাডেটা টেস্ট করা হয়েছে এবং আমাদের প্রসিকিউটর তানভীর হাসান জোহা কালকে এটা এক্সপ্লেন করেছেন যে এই ভিডিওগুলোর প্রত্যেকটি কতখানি অথেন্টিক এবং প্রত্যেকটি ভিডিওর টাইম দেখে দেখে এই ভিডিওটি প্রস্তুত করা হয়েছে এবং যাদের কাছ থেকে ভিডিওটি কালেক্ট করা হয়েছে প্রত্যেকের ফোন নাম্বার, প্রত্যেকের অ্যাড্রেস এবং প্রত্যেকের ডিটেইল এই আইটিজেপির কাছে আছে। যদি কেউ প্রশ্ন তোলে তারা তখন এটা জানাতে পারবে। দুপুরে সাংবাদিকদের ব্রিফকালে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, জুলাই গণঅভ্যুত্থানে সারা দেশে ৩ লক্ষাধিক গুলি করা হয়েছে আর ঢাকা মহানগরীতে ৯৫,০০০-এর উপরে গুলি করা হয়। আজকে উনি মূলত যে বিষয়বস্তুগুলো অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন তা হচ্ছে উনি যে সমস্ত বিষয় বা ডকুমেন্টাদি জব্দ তালিকামূলক জব্দ করেছেন সেগুলোই অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন। ৩,৫,০০০-এরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের জন্য, দমন করার জন্য উদ্দেশ্যে। সেইটার পরিসংখ্যানটা উপস্থাপন করা হবে। তার মধ্যে ৯৫,০০০-এরও বেশি গুলি অর্থাৎ রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন সিটি এলাকায়। এর আগে ২২ দিনে ঘটনার ৪৮ জন এবং জব্দ তালিকার ৫ জন সাক্ষী সহ মোট ৫৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আন্দোলনে কুষ্টিয়ার ৭ হত্যা সহ ৮ অভিযোগে হাসানুল হক ইনুকে সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আজ এই দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার। পরে সাংবাদিকদের ব্রিফকালে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, হাসানুল হক ইনুর বিরুদ্ধে আগামী ১৪ অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল ২। হাসানুল হক ইনু সাহেবের বিষয়ে আজকে ওনার যেহেতু একটা প্রি ট্রায়াল প্রসেস ছিল আগে, সেটা গতকাল নিষ্পত্তি হয়েছে। যেহেতু তার বিরুদ্ধে নতুন মামলা অর্থাৎ পূর্ণাঙ্গ ফরমাল চার্জ আকারে দাখিল হয়েছে, সেই মামলায় গত বৃহস্পতিবার কগনিজেন্স হয়েছিল। সেই কগনিজেন্স নেওয়ার পরে আজকে তাকে পিডাব্লিউ মলে অনারেবল ট্রাইব্যুনাল 2-এ হাজির করা হয়েছে এবং তাকে সেই মামলায় কাস্টডি ওয়ারেন্ট অর্থাৎ CW ইস্যু করা হয়েছে এবং চার্জ হিয়ারিংয়ের জন্য দিন ধার্য করা হয়েছে 14 অক্টোবর। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ জনের বিরুদ্ধে মামলার ৮ম দিনের সাক্ষ্য গ্রহণ করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ। আরফিন মাসুদ, BTV নিউজ, ঢাকা। ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক বলেছেন, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাজ্য। আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন ব্রিটিশ হাই কমিশনার। সারাহ কুক বলেন, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে তাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে।
তিনি বলেন, ডক্টর ইউনূস আগামী বছর ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তা যুক্তরাজ্য স্বাগত জানায়। এই নির্বাচনে যুক্তরাজ্য সহায়তা দিবে, বিশেষ করে তারা ভোট গ্রহণ কর্মীদের প্রশিক্ষণ সহায়তা দিবে। The UK's support for free, fair, credible and peaceful elections here in Bangladesh next year. We commend the efforts of the Election Commission and the interim government, and with our international partners, the UK is supporting the Election Commission, particularly through national civic education programmes, particularly for vulnerable groups here in the country, and also the training of polling staff. So our agenda this morning was to discuss the UK's support to the Election Commission, as I said, civic national education, and we are also working on training polling staff. So it was those issues that we were discussing this morning. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 150 জনের মতো পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ইউর প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করে কথা বলেন। 5 সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউরোপীয় ইউনিয়নের সিনিয়র ইলেকশন এক্সপার্ট রিকার্ডো জ্যালারি। ইসি সচিব বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর করবে। এছাড়া আগামী নির্বাচনকে সামনে রেখে 150 জনের মতো পর্যবেক্ষক পাঠাবে ইইউ। তবে পর্যবেক্ষকরা একসঙ্গে নয়, তারা কয়েকটি ধাপে নির্বাচন পর্যবেক্ষণে আসবেন। দর্শক, এশার আজানের পর আবারও স্বাগত জানাচ্ছি সংবাদে। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজার মানবিক পরিস্থিতি প্রতিদিনই ভয়াবহ আকার ধারণ করছে। ইসরায়েলি সেনারা এবার হামলা চালিয়েছে গাজার সবচেয়ে বড় মেডিকেল কমপ্লেক্সে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাসপাতাল। নিরাপত্তার খোঁজে রোগীরা ছুটে বেড়াচ্ছেন। চিকিৎসক ও নবজাতকরা আটকে পড়েছেন ভেতরে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গাজার পরিস্থিতি প্রতিদিনই যেন আরও শোচনীয় হয়ে উঠছে। অব্যাহত বিমান ও স্থল অভিযানে পুরো শহর জুড়ে চলছে হত্যাযজ্ঞ। ইসরায়েল গাজা শহরের সবচেয়ে বড় মেডিকেল কমপ্লেক্সে হামলা চালাচ্ছে, পুরো ব্লক গুড়িয়ে দিচ্ছে এবং আতঙ্কিত রোগীরা নিরাপত্তার খোঁজে ছুটে বেড়াচ্ছে। গাজা সিটি দখলের লক্ষ্যে স্থল অভিযানের অংশ হিসেবে এমন বর্বরতা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। রবিবার আল শিফা হাসপাতালে অবস্থানরত চিকিৎসকরা এই ভয়াবহ দৃশ্যের কথা জানিয়েছেন। জরুরি চিকিৎসা প্রয়োজন থাকা সত্ত্বেও অনেককে পালাতে বাধ্য করা হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার চিকিৎসা সূত্র জানায়, ইসরায়েলি সেনারা গাজা সিটির আরেকটি হাসপাতাল আল হিলু হাসপাতালেও গুলিবর্ষণ করেছে। সেখানে ক্যান্সার ওয়ার্ড এবং একটি নবজাতক ইউনিট রয়েছে, যেখানে 12 জন অপরিণত নবজাতকের চিকিৎসা দেওয়া হচ্ছিল। ওয়াফাকে মেডিকেল কর্মীরা জানান, ইসরায়েলি ট্যাঙ্ক হাসপাতালকে 4 দিক থেকে ঘিরে ফেলায় প্রবেশ ও বহির্গমন বন্ধ হয়ে গেছে এবং ভেতরের 90 জনেরও বেশি মানুষ, যাদের মধ্যে চিকিৎসক, নার্স ও রোগী রয়েছেন, তারা আটকা পড়ে আছেন। রবিবার ইসরায়েলি সেনারা গাজার মক্কা টাওয়ার নামে একটি বহুতল ভবনেও বোমাবর্ষণ করেছে। এদিকে গাজায় যুদ্ধের অবসান এবং ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্রের পথ তৈরিতে 21 দফার প্রস্তাব প্রকাশ্যে এনেছে যুক্তরাষ্ট্র। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানিয়েছে, এই পরিকল্পনায় জিম্মিদের অবিলম্বে মুক্তির পাশাপাশি হামাসকে নিরস্ত্রীকরণ, শান্তিপ্রিয় হামাস সদস্যদের সাধারণ ক্ষমা এবং ইসরায়েলকে গাজা উপত্যকা ছেড়ে দেওয়ার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। 21 দফা নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস ও ইসরায়েল। তবে ওয়াশিংটন দাবি করেছে উভয় পক্ষ এই পরিকল্পনা সম্পর্কে অবগত আছে। এদিকে অধিকৃত পশ্চিম তীরে গুলিবিদ্ধ হয়ে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। রোববার জিদ জংশনে ঘটে যাওয়া এই ঘটনায় জড়িত সন্দেহে ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যা করেছে দখলদার বাহিনী। ঘটনার পর ওই অঞ্চল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জাকিয়া জামান, আনিকা, বিটিভি নিউজ। পারমাণবিক কর্মসূচির কারণে ইরানের উপর অস্ত্র ও অন্যান্য নিষেধাজ্ঞা
পুনর্বহাল করেছে জাতিসংঘ। ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগ নেয়, তবে তেহরান এই ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়ে পরিস্থিতি মোকাবেলা করার হুঁশিয়ারি দিয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগ নেয়। ইরান পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখার উদ্দেশ্যে 2015 সালে করা চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ আনা হয়। তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার বিষয়টি অস্বীকার করেছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কাল্লাস গতকাল রোববার এক বিবৃতিতে বলেছেন, আগে প্রত্যাহার করা জাতিসংঘ ও ইউর পারমাণবিক সম্পর্কিত সব নিষেধাজ্ঞা অনতিবিলম্বে আবারও কার্যকর হবে। গতকাল ইরান তার পারমাণবিক কর্মসূচির উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালকে অন্যায্য উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে। এই পদক্ষেপের ফলে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের লেনদেন নিষিদ্ধ করা হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তুলে নেওয়া প্রস্তাবগুলো আবার কার্যকর করা আইনগতভাবে ভিত্তিহীন এবং অন্যায্য। সব রাষ্ট্রকে এই অবৈধ পরিস্থিতি স্বীকার করা থেকে বিরত থাকতে হবে। মাদক বিরোধী অভিযানের নামে দক্ষিণ আমেরিকার তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলায় সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনা চূড়ান্ত হলে এই অভিযান শুরু হতে পারে কয়েক সপ্তাহের মধ্যেই। জাতিসংঘ সাধারণ পরিষদে শুক্রবার দেওয়া এক ভাষণে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনাকে অবৈধ ও সম্পূর্ণ অনৈতিক সামরিক হুমকি হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, আমাদের মাথার উপর যে সাম্রাজ্যবাদী আগ্রাসনের ছায়া নেমে এসেছে তার বিরুদ্ধে কারাকাস দৃঢ় প্রতিরোধ করে তুলবে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন কামনা করেন তিনি। এদিকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে দেখা যাচ্ছে এক অভিনব দৃশ্য। বয়স্ক নাগরিক ও সাধারণ মানুষরা অস্ত্র হাতে খোলা রাস্তায় নিচ্ছেন প্রশিক্ষণ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী মোতায়েন ও তাদের হামলায় অন্তত 17 জন নিহত হওয়ার পর একে অঘোষিত যুদ্ধ আখ্যা দিয়েছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। এরপরই বয়স্ক নাগরিক ও সাধারণ মানুষদের নিয়ে গঠিত ন্যাশনাল বলিভিয়ান মিলিশিয়া বাহিনীকে আবারও সক্রিয় করেছে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শহরের 23 দে এন্ড্রো এলাকায় বসবাসকারী 68 বছরের এডিথ পেরালেসও আবারও প্রস্তুত হচ্ছেন সামরিক পোশাকে রাস্তায় নামতে। প্রয়াত প্রেসিডেন্ট হুগো চাভেজের আহ্বানে 2009 সালে গঠিত এই বাহিনীটিতে তরুণ বয়সে যোগ দিয়েছিলেন তিনি। রাজধানীর পেতারো এলাকা জুড়ে শনিবার দুপুরে জনগণের কাছে ব্যারাকস নামে সামরিক মহড়া চলে। রাশিয়ার নির্মিত ট্যাঙ্ক, পোস্টার, লোড না করা রাইফেল নিয়ে স্থানীয়দের অস্ত্র চালনায় প্রশিক্ষণ দেন সেনারা। নারী, পুরুষ এমনকি শিশু পর্যন্ত ভিড় জমায় মহড়ায়। আবারও ফিরছি দেশের খবরে। মা ইলিশ রক্ষায় আগামী 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত প্রজনন মৌসুমে 22 দিন ইলিশ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময় নদীতে চলবে বিশেষ অভিযান। সচিবালয়ে আজ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। মৎস্য উপদেষ্টা জানান, আশ্বিনী পূর্ণিমার পূর্বের 4 দিন এবং অমাবস্যার পরের 3 দিনকে অন্তর্ভুক্ত করে মোট 22 দিন এ অভিযান চলবে। এই সময় 37টি জেলার 165 উপজেলায় 6,20,140টি জেলে পরিবারকে 25 কেজি করে VGF চাল দেওয়া হবে। অভিযান পরিচালনায় মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী এবং বিমান বাহিনী সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশগ্রহণ করবে। উপদেষ্টা জানান, অভিযানকালে নদীতে ড্রেসিং সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে। চট্টগ্রাম নগরীর বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে বর্জ্যকে সম্পদে পরিণত করার লক্ষ্যে B&F কোম্পানি লিমিটেড এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে ল্যান্ডফিল গ্যাস প্রজেক্টরের চুক্তি স্বাক্ষর হয়েছে। B&F কোম্পানি লিমিটেড কোরিয়ান কন্ট্রোসিয়াম অ্যান্ড জেট পি এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বিকেলে নগরী টাইগার পাস নগর ভবনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষে পার্ক চোং ওয়ান চুক্তিতে স্বাক্ষর করেন। এই সময় সিটি কর্পোরেশনের সচিব মাশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সিটি মেয়র জানান, নগরের বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশ বান্ধব করতে বাইজিদ ও হালিশহরের ট্রেঞ্চিং গ্রাউন্ডকে
ধাপে ধাপে আধুনিক ল্যান্ডফিল্ডে রূপান্তর করা হবে। এতে একদিকে পরিবেশ দূষণ কমবে, অন্যদিকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বর্জ্য থেকে বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে। কার্যক্রমটা আমরা 15 অক্টোবর থেকে আমরা ইনশাল্লাহ শুরু করব। আমাদের একটা প্রোগ্রাম শুরু করব, যেটা হালিশহর আমাদের যে টিজি আছে সেখান থেকে আমরা স্টার্ট করব। পর্যায়ক্রমে আরিফিননগর এটা হবে এবং আমরা আরেকটা ল্যান্ডফিল আমরা নিচ্ছি, সেটা নন্দীরহাট 1 নং আমাদের ওয়ার্ডে। তো আলটিমেটলি এই ময়লাগুলো আমরা আস্তে আস্তে সেখানে আমরা নিয়ে যাব এবং এটা আমরা রিডিউস করবো এই ময়লাগুলো এভাবে। চট্টগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025 উপলক্ষে স্কাউট ও গার্লস গাইড সদস্যদের টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরের একটি হোটেলে এই কর্মসূচির আয়োজন করে চট্টগ্রাম জেলা তথ্য অফিস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। জেলা তথ্য অফিসের পরিচালক মীর হোসেন আহসান আল কবিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশে প্রতি বছর প্রায় 3 লাখ শিশু টাইফয়েডে আক্রান্ত হয়। এর মধ্যে মৃত্যুর সংখ্যা প্রায় 6000। উচ্চ সংক্রমণে এই হার কমাতে দেশব্যাপী কার্যক্রম চালাচ্ছে সরকার। টাইফয়েড টিকাদান কর্মসূচিতে এবার চট্টগ্রামের উপজেলা পর্যায়ে 16,64,000 এবং সিটি কর্পোরেশন এলাকায় 7 লাখ টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মসূচি সফল করতে জেলার স্কাউটস ও গার্লস গাইড সদস্যদের জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়। কর্মশালায় বিভাগীয় কমিশনার বলেন, নিরোগ ও সুস্থ জাতি গঠনে টিকাদানের অবদান অপরিসীম। আমাদের টিকাগুলো নিতে পারি তাহলে কিন্তু এই রক্তপাতটা বন্ধ হবে। আমরা যদি একটা মানুষকে টাইফয়েড থেকে, একটা বাচ্চাকে, শিশুকে, মানুষকে টাইফয়েড থেকে রক্ষা করতে পারি, তাহলে আমাদের রাষ্ট্রের রিটার্নটা কি? রাষ্ট্রের রিটার্নটা হচ্ছে একটা সুস্থ মানুষ মানে কিন্তু সে প্রোডাক্ট করবে। এবার যাচ্ছি শেয়ার বাজারের খবরে। একদিনের ব্যবধানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙা ভাব ফিরে এসেছে। তবে আজ সার্বিক মূল্যসূচক কমে গেলেও সিএসই 30-এর সূচক কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,035.06, যা গতকালের চেয়ে শতকরা 0.07 বেশি। এছাড়া সিএসই 30-এর মূল্যসূচক দাঁড়ায় 13,131.52, যা গতকালের চেয়ে শতকরা 0.21 কম। আজ 197টি কোম্পানির 20,78,464টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 12,73,19,000 টাকারও বেশি। এর মধ্যে 79টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 80টির কমেছে এবং 38টির দাম অপরিবর্তিত রয়েছে। আবহাওয়ার খবরে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.7 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 44 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 41 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে ভোর 5টা 29 মিনিটে, জোয়ার দুপুর 12টা 4 মিনিটে এবং পরবর্তী ভাটা শুরু হবে সন্ধ্যা 6টা 11 মিনিটে।